দেখো, আগের দিনে আমরা ক্লাসটা যেখানে শেষ করেছিলাম তারপর থেকেই ক্লাসটা শুরু করব। ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ও বিভিন্ন ভূমিরূপ, এই অধ্যায়টা চলছিল। তো আগের দিন আমরা শেষ করেছিলাম পর্বতের শ্রেণীবিভাগের কাছে, লাস্টে শেষ করেছিলাম। তো আজকের শুরু করব পর্বতের গুরুত্ব থেকে। দেখতেই পাচ্ছ পর্বতের গুরুত্ব। তো তোমাদেরকে আমি আগেই বলে রাখি, আমি কিন্তু যেই টেক্সট বইটা ধরে তোমাদেরকে পড়াচ্ছি, এই টেক্সট বইটা কিন্তু বুক ইন্ডিয়ার টেক্সট বই, যুধিষ্ঠির হাজরা এবং অনিরুদ্ধ হাজরার লেখা বই। এবার তোমরা যারা এই বইটা ইউজ করো না তাদের কিন্তু মনে হতেই পারে যে আমাদের বইয়ের সাথে মিলছে না, বা এটা একটু অন্যরকম। এরকম কিন্তু কোনো ব্যাপার নেই। টেক্সট বই সিলেবাস কিন্তু পর্ষদ দ্বারা নির্মিত, সব কিছু একই পড়া, ঠিক আছে। এবার বইয়ের লেখা হয়তো লেখার প্যাটার্নটা কিছুটা আলাদা হতে পারে। তো তোমরা যারা ক্লাস করছো, যে কোনো যেখানেই ক্লাস করো না কেন, তোমরা কিন্তু ক্লাস করার প্রথমেই কিন্তু খাতা পেন নিয়ে ক্লাসটা করতে বসে পড়বে। এবং এই যে পয়েন্টগুলো তোমরা দেখতে পাবে যে পর্বতের গুরুত্ব, তাহলে তোমরা খাতায় কিন্তু পর্বতের গুরুত্ব বলে লিখে নেবে। পর্বতের গুরুত্ব মানে পয়েন্টটা জাস্ট লিখে নেবে। তারপর তোমাদের কাছে, যার কাছে যেই টেক্সট বই থাকুক না কেন, ক্লাসটা হয়ে গেলে আমি বুঝিয়ে দেওয়ার পরে সেই টেক্সট বই দেখে রিডিং পড়বে। তাহলে কিন্তু তোমাদের কোনো অসুবিধা থাকবে না। প্রত্যেকটা বইয়ে কিন্তু একই জিনিস, একই লেখা আছে। সুতরাং যাদের কাছে অন্য ধরনের বই আছে, তাদের এটা মনে হওয়ার কোনো কারণ নেই যে এটা একটু আলাদা, ঠিক আছে। সুতরাং চলো আজকের ক্লাস শুরু করি। পর্বতের গুরুত্ব। তাহলে গুরুত্ব মানে কি বোঝো আগে বলো। দেখো, গুরুত্ব মানে কি? এই যে পর্বত, আমাদের পৃথিবীতে নানান ধরনের ভূমিরূপ আছে। আমি আগেই বলেছি যে মালভূমি, সমভূমি, পাহাড়, পর্বত, ঠিক আছে। তাহলে তার মধ্যে পর্বতের গুরুত্বটা কি? অর্থাৎ পর্বত থাকার জন্য, পর্বত আছে বলে আমাদের কি উপকার হয়, আমরা কি কি জিনিস পেয়ে থাকি, ঠিক আছে। তো সেই পর্বতের গুরুত্ব তোমরা একবার লিখে নিতে পারো, খাতায় হেডিং করে নিতে পারো। এবার এইটা তোমাদের মতো করে পড়বে। তার আগে আমি একবার বুঝিয়ে দিই। বলেছে নদীর উপযোগিতা, তাই তো। তাহলে নদীর উপযোগিতা বলতে কি বোঝানো হয়? দেখো, এখানে তো এখানকার লেখা আছে, আমি তোমাদেরকে বুঝিয়ে দিই। দেখো, তাহলে নদীর উপযোগিতা। নদী প্রথম কথা কোথা থেকে সৃষ্টি হয় বলো? নদী কিন্তু সৃষ্টি হয় পর্বত অথবা মালভূমি থেকে। নদী কিন্তু কখনো সমভূমি থেকে সৃষ্টি হয় না। কারণ সমভূমি মানে কি? সমভূমি মানে হচ্ছে কিন্তু সমান্তরাল ভূমি। তাহলে এখানে একটা জল পড়লেও কিন্তু সে জল গড়বে না। মনে করো এই একটা সমভূমি, ঠিক আছে, এই একটা সমভূমি, মনে করো এই একটা সমভূমি, তাই তো। এখানে যদি অজস্র পরিমাণে জলরাশি ওপর থেকে পড়েও, অজস্র পরিমাণে জলরাশি যদি ওপর থেকেও পড়েও, তাহলে কী হবে? যেহেতু সমান ভূমি, সমতল ভূমি, তাই এখানে জলরাশিটা জমে থাকবে। এখানে বড় একটা জলাশয় সৃষ্টি হবে। কিন্তু এই জলটা কিন্তু কোথাও এরকম গড়িয়ে যাবে না। তার কারণ কি বলতো? এখানে ঢাল নেই, এটা সমভূমি। তো এই পাহাড় থেকেই নদী উৎপন্ন হয়। এরকম পাহাড় হলে তারপর পাহাড়ের এই জলরাশি ওপর থেকে নিচের দিকে কীরকম বাহিত হবে, সেটাকেই আমরা নদী হিসাবে চিনি, তাই তো। ঠিক তেমনই এখানে পয়েন্ট বলেছে নদীর উপযোগিতা। তাহলে নদী কোথা থেকে সৃষ্টি হয়? পাহাড় বা পর্বত থেকে। তাহলে পর্বত আছে বলেই কিন্তু আমরা নদী পেয়েছি, মানে নদীকে কিন্তু ব্যবহার করতে পারছি। এখানে সংজ্ঞা দেওয়া আছে, দেখো কি? পর্বতের উপরিভাগে ওই বৃষ্টিপাত থেকে সৃষ্ট জলধারাগুলি নদী সৃষ্টি সহায়ক। একটি নদীর প্রবাহ পথে যাবতীয় সুবিধা আমরা পর্বতের কারণেই পাই। তাছাড়া পার্বত্য প্রবাহের, পর্বতের ঢালের কারণে নদীর জলের তীব্র গতিবেগকে কাজে লাগিয়ে জলবিদ্যুৎ উৎপাদন করা যায়। ঠিক তাই। তাহলে প্রথম কথা হচ্ছে নদী সৃষ্টি হয়েছে কিন্তু পর্বত আছে বলে। যদি পর্বত না থাকতো তাহলে কিন্তু নদীকে আমরা ব্যবহার করতে পারতাম না, ঠিক আছে। নেক্সট কি বলেছে? নদীর চিরপ্রবাহমানতা। দেখো, নদী কিন্তু পর্বত না থাকলেও সৃষ্টি হয়। সেটা কোথায় বলো তো? সেটা একমাত্র মালভূমিতে, তাই তো। তাহলে নদীর চিরপ্রবাহ অর্থাৎ নিত্যবহ নদী আমরা কোথায় লক্ষ্য করতে পারি বলো তো? একমাত্র পর্বত থেকে যে নদীগুলো সৃষ্টি হয়েছে, অর্থাৎ বরফ গলা জলে পুষ্ট নদীগুলোতে কিন্তু আমরা কি নিত্য প্রবাহ অর্থাৎ সারা বছর জল দেখতে পাই, তাই তো। তাহলে এই যে একটা পর্বত, পর্বতের মাথায় কি বরফ জমে থাকে। এই বরফ গলে যখন জল হয়, সেই জল থেকে তো নদী সৃষ্টি হয়েছে। তাহলে এই যে নদীটা, বরফ কিন্তু সারা বছর গলতে থাকে। তাই বরফ গোলা জলে যে নদীগুলো পুষ্ট, সেই নদীতে কিন্তু সারা বছর জলের খামতি হয় না। বোঝা যাচ্ছে ব্যাপারটা? কিন্তু যে নদী বৃষ্টির জলে পুষ্ট, মানে বৃষ্টি হলে তারপর সেই নদীতে জল আসে, তাহলে সেই নদীগুলো কী হবে? শুধুমাত্র বর্ষাকালেই কিন্তু নদীতে জল থাকবে, বাকি সময় কিন্তু নদীতে জল থাকবে না। তাই এই যে নদীর চিরপ্রবাহমানতা কেন বলা হয়েছে? পর্বত ছিল বলে কিন্তু নদী তো আমরা পেয়েছি, এবং শুধু নদী পাইনি, নদীতে সারা বছর জলের যোগান আমরা পেয়েছি,
ঠিক আছে, যেমন গঙ্গা, ব্রহ্মপুত্র, সিন্ধু সব কিন্তু মানে নিত্যবহ নদী, সারা বছর জল থাকে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। নিরাপত্তা প্রদান, নিরাপত্তা প্রদানে কি বলেছে দেখো, পর্বতের অবস্থান প্রতিপক্ষ রাষ্ট্রের আক্রমণ ও ঠান্ডার হাত থেকে দেশবাসীকে রক্ষা করে। ভারতের উত্তরে অবস্থিত হিমালয় পর্বতমালা সাইবেরীয় হাড় কাঁপানো শীতল বায়ু থেকে ভারতবাসীকে রক্ষা করে। বলেছে পর্বতের অবস্থান কিভাবে রক্ষা করে, প্রতিরক্ষা বলেছে, তাই তো? পয়েন্টটা কি, প্রতিরক্ষা প্রদান। দেখো মনে করো এই হচ্ছে পর্বত, তাহলে আমাদের হিমালয় কি একদম ভারতের উত্তর পোর্শনে আছে হিমালয় পর্বতটা, তাই তো? তাহলে মনে করো এই হচ্ছে কি হিমালয় পর্বত, বোঝা গেল? এই হচ্ছে হিমালয় পর্বত। তাহলে হিমালয় পর্বতের এর নিচের অংশটা, এই নিচের অংশে মনে করো আমরা ভারত, ইন্ডিয়াবাসী, তাই তো? এর নিচের অংশ ভারত, তাই তো? তাহলে ওপরে ভারত নয়, এই ওপরটা তো ভারত নয়, নিচেরটা ভারত, তাই তো? তাহলে এই একদম উত্তর ভাগে তো হিমালয় অবস্থিত করছে। বলেছে ঠান্ডা সাইবেরীয় জলবায়ু, অর্থাৎ এপার থেকে যে জলবায়ুটা আসছে এটা কিন্তু খুব শীতল, প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা। তাহলে সেই ঠান্ডা জলবায়ুটা এসে কোথায় ধাক্কা পাচ্ছে, আমাদের হিমালয় পর্বতে বাধা পাচ্ছে। বাধা পাওয়ার দরুন কি বলতো, এই পর্যন্ত ঠান্ডা, এই হিমালয় পর্বতটুকুই ঠান্ডা, বা এর আশেপাশে সামান্য এই অঞ্চলগুলো ঠান্ডা বিরাজ করছে। হিমালয় পর্বতে বাধা পেয়ে কিন্তু এই ঠান্ডা জলবায়ুটা আর অনেকটা নিচে আসতে পারেনি। কেন? এখানে বাধা পেয়ে যাচ্ছে, তাই এই অঞ্চলটা ঠান্ডা বিরাজ করছে। ভারত এই যে নিচের যে অংশটা, এই যে নিচের এই সব সমস্ত অঞ্চলগুলো, এই যে নিচের অংশটা কিন্তু ঠান্ডা হয়নি। কেন বলো তো? কারণ উপরে তো হিমালয় আছে, হিমালয়ে বাধা পেয়ে তো আটকে যাচ্ছে ঠান্ডা জলবায়ুটা, ওই জন্য এখানে ঠান্ডা হচ্ছে, কিন্তু নিচের অংশে কিন্তু ঠান্ডা হয়নি। তার কারণ কি, বাধা পেয়ে নিচে আসতে পারেনি, তাই ঠান্ডা হয়নি। দ্বিতীয় কথা কি বলেছে, প্রতিরক্ষা। আর একটা কি বলেছে, ভালো পয়েন্ট, যে বহিরাগত কোনো শত্রুদের হাত থেকে আমরা রক্ষা পাচ্ছি। অর্থাৎ এই যে হিমালয় পর্বতটা উঁচু খাড়া হয়ে অবস্থান করছে, তাই বাইরের কোনো শত্রু যদি মনে করে দিক থেকে আক্রমণ করতে পারবে না। তার কারণ কি বলতো, এই খাড়া হয়ে মানে পুরো ভারতটাকে প্রোটেক্ট করছে, মানে পুরো ভারতটাকে, মানে যে পাঁচিল, আমরা যেরকম বাড়ির চারপাশে বাড়িকে সুরক্ষা প্রদানের জন্য পাঁচিল নির্মাণ করি, তাই তো, বা প্রাচীর নির্মাণ করি, ঠিক তেমনই এ প্রাচীরের মতো অবস্থান করছে। যদি কেউ মনে করে বাইরের শত্রু এখান থেকে বোমা বর্ষণ করবে, বোম ছুড়বে, পারবে না, হিমালয়ে আটকে যাবে। তাই ভারত সেদিক থেকে কিন্তু সেভ হচ্ছে, বা বোম ফেলে পালাবে জেট প্লেনে করে, সেটাও পারবে না, হিমালয় তাকে বাধা দেবে, সেদিক থেকেও কিন্তু আটকাচ্ছে। ঠিক আছে, এই হয়ে গেল ব্যাপার, নিরাপত্তা প্রদান। উদ্ভিদের বৈচিত্র্য, নেক্সট পয়েন্ট। উদ্ভিদের বৈচিত্র্য কি বলা হয়েছে, নিম্ন অক্ষাংশে উচ্চতার কারণে পার্বত্য অঞ্চলের উষ্ণতা কমে। ঠিক আছে, তাই বিভিন্ন উচ্চতায় বিভিন্ন শ্রেণীর উদ্ভিদ জন্মায়, তাই বিভিন্ন উষ্ণতায় বিভিন্ন শ্রেণীর উদ্ভিদ জন্মায়। ঠিক আছে, কি বলা হয়েছে, উচ্চতার কারণে ক্রান্তীয় মণ্ডলের দেশে সরলবর্গীয় উদ্ভিদ পাওয়া যায়, তাই এই অঞ্চলে কাষ্ঠমণ্ডল তৈরি করে এবং কাগজ উৎপাদনের সুযোগ বাড়ে। বিভিন্ন প্রকার মহৌষধি গাছ থেকে ওষুধ তৈরি করা হয়। এছাড়া অধিক উষ্ণতা ক্রান্তীয় মণ্ডলের নাতিশীতোষ্ণ জলবায়ু বিরাজ করে। কাশ্মীর, সিমলা, দার্জিলিং প্রভৃতি স্থানে বিভিন্ন পর্যটন কেন্দ্র গড়ে উঠেছে। তাহলে আমাদের পয়েন্ট কি ছিল, আমাদের পয়েন্ট ছিল হচ্ছে উদ্ভিদের বৈচিত্র্য, অর্থাৎ এই পর্বতে কিন্তু আমরা এমনি অন্যান্য অরণ্যে যে সমস্ত গাছপালাগুলো দেখতে পাই, পর্বতে কিন্তু ওই রকম গাছপালা নয়, ইউনিক কিছু গাছপালা আমরা লক্ষ্য করতে পারি। কেমন? বলছে নরম কাঠের বৃক্ষ, অর্থাৎ নরম কাঠও কিন্তু প্রয়োজন। তোমাদের মনে হতে পারে নরম কাঠ সে আবার কি কাঠ, মানে সে কী জন্য লাগবে? কারণ আমাদের মনে একটাই প্রশ্ন আছে, কাঠ মানে আসবাবপত্র বানানো, টেবিল, চেয়ার, খাট, আলমারি এইসব বানানো, কিন্তু নরম কাঠ হলে সেটাতে তো আসবাব হবে না, তাহলে নরম কাঠ কী জন্য ব্যবহার করবে মানুষ? এটা তোমাদের প্রশ্ন আসতেই পারে। কিন্তু না, নরম কাঠ থেকেও কিন্তু আমরা অনেক উপকৃত, অনেক সাহায্য পেয়ে থাকি। কীরকম? নরম কাঠ থেকে কিন্তু কাগজ তৈরি হয়। ঠিক আছে, নরম কাঠ থেকে কিন্তু মণ্ডপ তৈরি, সাজানো বিভিন্ন উপকরণ তৈরি হয়। বা নরম কাঠ থেকে যেটা মোস্ট ইম্পর্টেন্ট, দেশলাই তৈরি হয়, তাই তো? দেশলাই যেটা, সেটা কি একদম নরম কাঠ না? এইভাবে হচ্ছে কি ব্যবহৃত হয়। তারপর বলা হয়েছে শক্তি। দেখো, পৃথিবীর আগ্নেয়গিরির অত্যাধুনিক অঞ্চলগুলি যেহেতু পাতের সীমান্তে অবস্থিত, তাই এই অঞ্চলগুলি ভূতাপ শক্তি উৎপাদনে সহায়ক। বোঝা গেল? শিল্পের কাঁচামাল, অর্থাৎ যে সমস্ত শিল্প গড়ে তোলা হয়, সে শিল্পের কাঁচামাল, অধিকাংশ কাঁচামাল পর্বত থেকে পাওয়া যায়। ঠিক আছে, এরকম কিন্তু একাধিক পয়েন্ট আছে, আশা করছি তোমরা বুঝতে পারছো। তাহলে আমাদের পয়েন্টটা কি ছিল, পর্বতের গুরুত্ব। আশা করি পর্বতের গুরুত্বটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে, অসুবিধার কিছু নেই। আমি জাস্ট পয়েন্ট ধরে তোমাদেরকে বুঝিয়ে দিলাম। এবার যার কাছে
যেই পাবলিশার্সের টেক্সট বই আছে সেই পাবলিশার্সের টেক্সট বইটা মনোযোগ সহকারে পড়বে। ক্লাস করার পরে তারপরে এই পয়েন্টগুলো লিখে নিয়ে সেই পাবলিশার্সের বইটাকে মনোযোগ সহকারে পড়বে। আশা করি তোমরা বুঝতে পারবে, কোনো রকম কোনো অসুবিধা হবে না। তারপর দেখো আমরা চলে আসবো মালভূমিতে। মালভূমি কি বলা হয়েছে, তাহলে আমরা কি জানি, পাহাড় বা পর্বত তারপরেই আসে মালভূমি, তাই তো? তারপরের ভূমিরূপটা কি? মালভূমি, তাই তো? তাহলে কিরকম দেখো একটু দেখে নাও, আমি দেখানোর চেষ্টা করব তোমাদেরকে। দেখো, তাহলে একদম উঁচু যেটা সেটা হচ্ছে কি পর্বত ছিল, একদম উঁচু যেটা সেটা পর্বত ছিল। পর্বত থেকে হালকা সামান্য নিচু যেই ভূমিরূপটা সেটা হচ্ছে পাহাড়। এটা তাহলে পাহাড়, পাহাড়ের থেকে নিচু এই যে এই অঞ্চলটা এটা কিন্তু মালভূমি, তাই তো? আর মালভূমির থেকে আরও নিচু যেটা সেটা হচ্ছে কি সমভূমি। তারপর তো সমুদ্রপৃষ্ঠ, এটা সমুদ্রপৃষ্ঠ, তাই তো? তাহলে এতদূর আশা করি বোঝা গেছে ব্যাপারটা, এটা তো সমুদ্রপৃষ্ঠ, জল, তাই তো? তাহলে একদম উঁচু যেটা সেটা হচ্ছে পর্বত, তার থেকে নিচু পাহাড়, তার থেকে নিচু মালভূমি। এই মালভূমি সম্পর্কে আমরা পড়ব, তাই তো? তাহলে মালভূমি কি বলা হয়েছে, সমুদ্রপৃষ্ঠ থেকে যে ভূমিরূপের উচ্চতা 300 থেকে 600 মিটারের মধ্যে। কত বললাম তাহলে? 300 থেকে 600 মিটারের মধ্যে, অর্থাৎ এই মালভূমির উচ্চতা কি হবে, 300 মিটার থেকে 600 মিটারের মধ্যে হতে হবে। তাহলে যে ভূমিরূপের উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে 300 থেকে 600 মিটারের মধ্যে তাকেই কিন্তু আমরা মালভূমি বলি, ঠিক আছে? এবার সংজ্ঞা কি আছে দেখে নাও। সাধারণত 300 মিটারের অধিক উচ্চ, চারপাশ খাড়া ঢালযুক্ত, উপরিভাগের স্বল্প উচ্চতার তারতম্যযুক্ত টেবিলের মতো ভূমিরূপকে মালভূমি বলি বা মালভূমি নামে পরিচিত। এই সংজ্ঞাটা তোমরা নিতে পারো, টুকে নিতে পারো, বা আরও অন্যান্য বইয়েও যথেষ্ট ভালো সংজ্ঞা দেওয়া আছে, ঠিক আছে? সুতরাং বুঝে নেওয়ার পরে তোমরা যার কাছে যেই টেক্সট বই আছে তোমরা সেটাকে ভালো করে রিডিং করবে। তো মালভূমির শ্রেণীবিভাগ কী আছে দেখো, আমরা একটু দেখে নেবো। এই টেবিলটা প্রত্যেকে ভালো করে লক্ষ্য করো, ঠিক আছে? এই টেবিলটা লক্ষ্য করো। দেখো, বলেছে মালভূমিকে কয় ভাগে ভাগ করা যায়? ভূ আলোড়নের ফলে গঠিত মালভূমি, ক্ষয়কার্যের ফলে গঠিত মালভূমি, লাভা সঞ্চয়ের ফলে গঠিত মালভূমি, আর অন্যান্য, মানে অন্যান্যভাবে গঠিত। ভূ আলোড়নের ফলে গঠিত মালভূমি কয়টি, কি কি? পর্বত বেষ্টিত মালভূমি, সিল্ড মালভূমি, চ্যুতির ফলে গঠিত মালভূমি, এই 3 প্রকার। ক্ষয়কার্যের ফলে গঠিত মালভূমি কি কি? ব্যবচ্ছিন্ন মালভূমি, ক্ষয়প্রাপ্ত মালভূমি, সমপ্রায় মালভূমি। লাভা সঞ্চয়ের ফলে গঠিত মালভূমি কোনো প্রকার রূপ সৃষ্টি হয়নি। অন্যান্য কি বলেছে? পাদদেশীয় মালভূমি, মরু মালভূমি, তুষার মালভূমি, ঠিক আছে? এই হচ্ছে টেবিল। এই টেবিলটা তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, ঠিক আছে? তারপরে আমরা পরের পর্যায়ে অবতীর্ণ হব, দেখে নাও। তাহলে আমরা চলে এলাম এবার পর্বত বেষ্টিত মালভূমিতে। পর্বত বেষ্টিত মালভূমি কাকে বলে? জাস্ট সংজ্ঞাটা আগে দেখো, তারপর আমি বলছি। বলেছে যে সকল মালভূমি প্রায় চারদিক পর্বত দ্বারা ঘেরা তাকে পর্বত বেষ্টিত মালভূমি বলে। সিম্পল। গিরিজনী আলোড়নের প্রভাবে ভঙ্গিল পর্বত উত্থানের সময় মহীখাতের মধ্যবর্তী অংশ উঁচু হয়ে এই মালভূমি পরিণত হয়। ছবিটা জাস্ট দেখো, ছবিটা খুব ভালো করে দেওয়া আছে, আশা করছি তোমাদেরকে আর বোঝানো লাগবে না। তাহলে কি হয়েছে, মালভূমি মানে আমরা কি জানি, তার উচ্চতা তো পর্বতের থেকে কম, অর্থাৎ মালভূমি ধরে নাও এইখানে মালভূমি গঠিত হয়েছে, মনে করো এগুলি মালভূমি, এরকম সব মালভূমি গঠিত হয়েছে। মালভূমি, এটা মালভূমি, ওকে? এটা মালভূমি গঠিত হয়েছে। এই মালভূমিকে যখন চারিদিকে পর্বত দ্বারা ঘেরা থাকে, অর্থাৎ এই মালভূমির চারিদিকে বড় বড় পর্বত দ্বারা যখন ঘেরা থাকে, মালভূমিকে যখন পর্বত দ্বারা এরকম ঘিরে রেখেছে পর্বত, তখন সেই মালভূমিকে বলা হয় পর্বত বেষ্টিত মালভূমি। বোঝা গেল? তাহলে এই গোলাপিগুলো মনে করো পর্বত, আর এই মাঝখানের এই অংশগুলো মালভূমি। তাহলে এই যে মালভূমিগুলো আছে, একে যখন পর্বত দ্বারা চারিদিক থেকে ঘিরে রেখেছে, তখন কিন্তু তাকে আমরা কি বলবো? পর্বত বেষ্টিত মালভূমি। বোঝা গেল ব্যাপারটা? ক্লিয়ার? কি বলা হয়েছে যে উৎপত্তি, কিভাবে উৎপত্তি হয়েছে দেখে নাও। বলেছে ভঙ্গিল পর্বত সৃষ্টির সময় পরস্পরের দিকে অগ্রসরমান দুটি পাতের মধ্যে সঞ্চিত পলিরাশিতে প্রথমে ভাঁজ সৃষ্টি হয়। এরপর অপেক্ষাকৃত ভারী পাতটি যত নিচে প্রবেশ করে তত ভাঁজের উত্থান ঘটে, সৃষ্টি হয় ভঙ্গিল পর্বত। মধ্যবর্তী অংশে পলিস্তর সেইভাবে ভাঁজ না খেয়ে কেবলমাত্র পার্শ্বচাপে উঁচু হয়ে ওঠে, কিন্তু পর্বতের আকার ধারণ করতে পারে না। এই অঞ্চলটি বা এই অংশটি পরবর্তীকালে পর্বত মধ্যবর্তী মালভূমি রূপে অবস্থান করলে পরবর্তী পর্যায়ে এই ভঙ্গিল পর্বতগুলি থেকে মূলত হিমবাহ বা নদীর ক্ষয়ের ফলে সৃষ্ট হওয়া
পদার্থের সঞ্চয়ের কারণে মালভূমির উচ্চতা সামান্য বাড়তে থাকে। অর্থাৎ ভঙ্গিল পর্বত সৃষ্টির সময় এগুলো মাঝখানের অংশ সামান্য সংকুচিত হয়ে ওপরের দিকে উঠে যায়, উঁচু হতে থাকে, এবং কি হতে থাকে পরবর্তীকালে ভঙ্গিল পর্বতের এই যে মাথায় যে বরফগুলো জমে, এই যে বরফগুলো জমেছে, বরফগুলো নিচের দিকে নেমে হিমবাহ এসে ক্ষয়প্রাপ্ত হয়ে নুড়ি বালি কাঁকর জমা হয়ে এই মালভূমিগুলোর উচ্চতা সামান্য কিন্তু বাড়তে থাকে, এই অংশগুলোর উচ্চতা, তখন কিন্তু সেগুলি মালভূমিতে পরিণত হয়। বোঝা গেল? তাহলে পর্বতবেষ্টিত মালভূমি কি, আশা করি বুঝতে পেরেছো তোমরা প্রত্যেকে। এই হচ্ছে মালভূমি। বৈশিষ্ট্য, পর্বতবেষ্টিত মালভূমির বৈশিষ্ট্য কি বলা হয়েছে দেখো। মালভূমিটি ভঙ্গিল পর্বত দ্বারা বেষ্টিত, স্বাভাবিক। মালভূমির উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক বেশি। মালভূমিটি সুবিস্তৃত এবং মূলত পাললিক শিলায় গঠিত। মালভূমিটিতে হিমবাহ এবং খুব সামান্য পরিমাণ নদী সঞ্চয় কার্যের চিহ্ন লক্ষ্য করা যায়। মহীখাত উত্থানের এই মালভূমি সৃষ্টি হয়, তাই এতে জীবাশ্ম এবং ভবিষ্যতে জীবাশ্ম জ্বালানির সন্ধান পাওয়া যায়। এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, ঠিক আছে, এটা খুব ভালো পয়েন্ট। বলেছে কোথায় কোথায় এরকম আছে, তাহলে কোথায় কোথায় এরকম মালভূমি আছে দেখো। দেখবে যে উত্তর আমেরিকার রকি পার্বত্য অঞ্চলের মেক্সিকোতে আছে এরকম, ইউকন, কলম্বিয়া এই ধরনের মালভূমি। দক্ষিণ আমেরিকার আন্দিজ পার্বত্য অঞ্চলের ইকুয়েডর, বলিভিয়া এই ধরনের মালভূমি। তুরস্কের পন্টিক ও টরাস পর্বতের মাঝে অ্যানাতোলিয়া মালভূমি। এই হচ্ছে তোমার কি পর্বতবেষ্টিত বিভিন্ন মালভূমির উদাহরণ। বোঝা গেল আশা করি ব্যাপারটা কি বললাম। তো এখানে নর্মাল দেওয়া আছে, আহামরি কঠিন কিছু নয়। একবার রিডিং করলে আশা করছি তোমরা প্রত্যেকে এই বিষয়ে বুঝতে পারবে, অবতীর্ণ হবে। আচ্ছা, তারপরে দেখো লাভা মালভূমি। লাভা মালভূমি কাকে বলা হয়েছে দেখো। কখনো কখনো ভূত্বকের চ্যুতি, ফাটল, দারণ বা ছিদ্র পথ দিয়ে ভূ অভ্যন্তরীয় ম্যাগমা কোনো বিস্ফোরণ না ঘটিয়ে ভূপৃষ্ঠে বেরিয়ে এসে বিশাল অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়ে। কালক্রমে শীতল ও কঠিন হয়ে মালভূমিতে পরিণত হলে তাকে লাভা মালভূমি বলে। অগ্নুৎপাতের মাধ্যমে লাভা সঞ্চিত হয়ে এই মালভূমি গঠিত হয় বলে একে আগ্নেয় মালভূমি বা সঞ্চয়জাত মালভূমিও বলে। লাভা তরল হওয়ায় এই জাতীয় মালভূমির বিস্তার বেশি কিন্তু উচ্চতা কম। এইটা আমি তোমাদের আগের ক্লাসে বলেছিলাম, আর একবার রিমাইন্ড করিয়ে দেবো। দেখো তাহলে লাভা মালভূমি কি হবে, এই একটা ভূমিরূপ, বুঝতেই পারছো যে এই একটা ধরো এই যে অংশটা, এটাতে একটা শিলামণ্ডল, একটা এটা কি শিলামণ্ডল তাই তো, আর নিচের অংশটা কি ম্যাগমা তাই তো, মানে ম্যাগমা চেম্বার ম্যাগমা। তাহলে এই যে ভূমিরূপ, এটা একটা ভূমিরূপ, এই ভূমিরূপের মনে করো এই অংশে ফাটল সৃষ্টি হয়েছে, ফাঁক সৃষ্টি হয়েছে, ফাটল। তাহলে এই ফাটল থেকে এই লাভাগুলো উপরের দিকে উঠে আসবে, আর এই লাভাগুলো কি হয় বলো তো ক্ষারকীয় তরল লাভা। তাহলে তরল লাভা হলে কি হবে, একদম যদি জলের মতো তরল হয়, সে উপরে উঠে এলে সে তো এরকমভাবে চারিদিকে খেলিয়ে যাবে, তাই না? তাহলে এই লাভাগুলো যদি উপরের দিকে উঠে আসে তখন কি হবে, এ তো চারিদিকে খেলিয়ে যাবে, আর যেহেতু পাতলা তাই অনেক দূর পর্যন্ত বিস্তৃত হবে। তাই লাভাগুলো উপরে এসে এরকম উপরে চারদিকে কিন্তু এরকম খেলিয়ে যাবে, চারদিকে বিস্তীর্ণ হয়ে যাবে, খেলিয়ে যাবে, এরকম উঠে এসে চারদিকে খেলিয়ে যাবে, চারিদিকে এরকম বিস্তীর্ণ হয়ে যাবে, খেলিয়ে যাবে। ঠিক আছে, উপরের দিকে উঠে এসে এরকম যেহেতু পাতলা লাভা না, তাই উপরে উঠে এসে এরকম চারদিকে খেলিয়ে যাবে, বিস্তীর্ণ হয়ে যাবে। আর বিস্তীর্ণ হয়ে যাওয়ার পরে বায়ুর সংস্পর্শে এসে অর্থাৎ বাতাসের সংস্পর্শে এসে কী হবে বলো তো, এগুলো শক্ত হয়ে যাবে। ঠিক আছে, এবং যে মাটি ছিল, এ একটা নর্মাল মাটি ছিল, এর উপরে যদি বিস্তৃত হয়ে যায় তাহলে মাটির উচ্চতা সামান্য কি একটু বৃদ্ধি পেল। ঠিক আছে, এই যে মালভূমিটা সৃষ্টি হচ্ছে একে তখন বলা হবে লাভা মালভূমি। আশা করি ব্যাপারটা বোঝা গেল, ছবিটা তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। ওকে, একেই বলা হচ্ছে লাভা মালভূমি। আর ওই ম্যাগমা দ্বারা সৃষ্টি হচ্ছে বলে, অগ্নুৎপাতের মাধ্যমে সৃষ্টি হয় বলে একে আগ্নেয় মালভূমি বা সঞ্চয়জাত মালভূমিও কিন্তু বলা হয়ে থাকে। তো লাভা মালভূমির বৈশিষ্ট্যগুলো আমি দেখাতে চাইবো। লাভা মালভূমি কিন্তু সঞ্চয়ের ফলে সৃষ্টি হয়। মালভূমির ওপর অংশ চ্যাপ্টা প্রকৃতির হয়। আবহবিকার এবং নদী ক্ষয়কার্যের দারুণ এই মালভূমিতে সিঁড়ির মতো ভূমিরূপ সৃষ্টি হয়, এবং একাধিক পয়েন্ট আছে এখানে, কিন্তু অতটাও কিছু বোঝার নেই, একবার রিডিং করলে বুঝতে পারবে। ঠিক আছে, তারপর কি বলেছে দেখো, এখানে বলেছে এই জাতীয় মালভূমি কোথায় কোথায় আছে। উত্তর আমেরিকার কলম্বিয়া,
ঠিক আছে। স্নেক আববাহিকা মালভূমি, দক্ষিণ আমেরিকার আল্টিপ্লানো পারানা মালভূমি, এই সমস্ত অঞ্চলে আছে। আফ্রিকার ইথিওপিয়া, অস্ট্রেলিয়ার কিম্বারলে মালভূমি এবং ভারতের দক্ষিণ পশ্চিম অংশের ডেকান ট্র্যাপ। এই হচ্ছে তোমার কি বলতো এই লাভা মালভূমির বিভিন্ন উদাহরণ। ঠিক আছে, দেখো এবারে আমরা চলে আসবো ব্যবচ্ছিন্ন মালভূমিতে। ঠিক আছে, ব্যবচ্ছিন্ন মালভূমি কী ছিল দেখে নাও। প্রথমে সংজ্ঞাটা দেখো, তারপর আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এখানে ছিল যে কোনো উচ্চ মালভূমি কঠিন ও নরম শিলা দ্বারা গঠিত হলে বিভিন্ন প্রাকৃতিক শক্তি যেমন আবহবিকার, নদী, বায়ু, হিমবাহ প্রভৃতি দ্বারা নগ্নীভবন ক্রিয়ার ফলে কঠিন শিলা কম ক্ষয়ের ফলে উঁচু হয়ে অবস্থান করে এবং নরম শিলাস্তর নদী উপত্যকার সৃষ্টি হয়। নদী উপত্যকা দ্বারা বিচ্ছিন্ন হয়ে উঁচু অংশগুলি মালভূমি আকারে অবস্থান করলে তাকে ব্যবচ্ছিন্ন মালভূমি বলে। অর্থাৎ কি বলা হয়েছে, একত্রে যখন গঠিত হয় কোমল শিলা, কঠিন শিলা, তখন তো বোঝা যায় না, যখন একত্রে গঠিত হয়, ঠিক আছে, একত্রে একটা ভূমিরূপ গঠিত হয়, কিন্তু পরবর্তীকালে যখন প্রাকৃতিক শক্তি দ্বারা ক্ষয় হয় তখন দেখা যায় যে যেগুলো কঠিন শিলা ছিল অর্থাৎ শক্ত শিলা সেগুলো কি স্বাভাবিকভাবে কম ক্ষয় হবে, মানে উঁচু হয়ে অবস্থান করবে, আর যেগুলো নরম শিলা সেগুলো বেশি ক্ষয়প্রাপ্ত হবে, তাই তো, বেশি ক্ষয়প্রাপ্ত হয়ে সেখানে নদী সৃষ্টি হবে, মানে অবনমিত হয়ে যাবে, জল জমে নদী সৃষ্টি হবে। আর যেগুলো উঁচু হয়ে অবস্থান করবে মানে কঠিন শিলাগুলো, সেগুলো কি মালভূমি বলবো। তাহলে কি তখন বিচ্ছিন্ন আকারে অবস্থান করবে না, এক একটা উঁচু অংশ বিচ্ছিন্ন হয়ে অবস্থান করবে, একেই বলা হচ্ছে ব্যবচ্ছিন্ন মালভূমি। ব্যবচ্ছিন্ন মালভূমির বৈশিষ্ট্যগুলো দেখতে পাবে। মূল মালভূমিটি নদী উপত্যকা দ্বারা বিচ্ছিন্ন। এই মালভূমির ওপর দিয়ে প্রবাহিত নদীগুলি উপত্যকা কম চওড়া হয়। বিভিন্ন অবস্থায় অবস্থানকারী অংশগুলি কঠিন ও ক্ষয় প্রতিরোধী। এই জাতীয় মালভূমি প্রায় একই উচ্চতা বিশিষ্ট। এই হয়ে গেল তোমার হচ্ছে ব্যবচ্ছিন্ন মালভূমি। আবারও বলছি, যার কাছে যেই টেক্সট বই আছে প্রত্যেকে সেই টেক্সট বইটা একবার করে রিডিং পড়ার চেষ্টা করো, তাহলে কিন্তু কোনো অসুবিধা কিন্তু তোমাদের হবে না। তারপর বলেছে চলো পৃথিবীর কোন কোন অংশে ব্যবচ্ছিন্ন মালভূমি রয়েছে খুঁজে দেখি। অর্থাৎ উদাহরণ কোথায় কোথায় আছে ব্যবচ্ছিন্ন মালভূমি দেখো। বলেছে ইউরোপের স্ক্যান্ডিনেভিয়া মালভূমি, খুব মোস্ট ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় খুব পড়ে। ইউরোপের স্ক্যান্ডিনেভিয়া মালভূমি, কানাডার লরেন্সীয় মালভূমি, মধ্য ভারতের বুন্দেলখণ্ড ও বাগেলখণ্ড মালভূমি। বোঝা গেল, এই হচ্ছে ব্যাপার। আরও তোমার রয়েছে হচ্ছে কি, সেগুলো হচ্ছে তোমার দক্ষিণ ভারতের মালনাদ মালভূমি, স্কটল্যান্ড ও ওয়েলসের উচ্চভূমি। ওকে, এবার আমরা পড়বো মহাদেশীয় মালভূমি। লাস্ট যেই মালভূমিটা আমরা পড়বো সেটা হচ্ছে কি মহাদেশীয় মালভূমি। দেখে নাও সংজ্ঞা কী আছে। প্রথমে বলেছে সমগ্র মহাদেশ বা মহাদেশের বেশ কিছু অংশ যখন হঠাৎ খাড়া হয়ে সমুদ্রপৃষ্ঠ থেকে 300 মিটারের বেশি উপরে উঠে আসে এবং উপরিভাগের উচ্চতা তারতম্য কম থাকে, তাকে বলা হয় মহাদেশীয় মালভূমি। তাহলে একদম সিম্পল কমন ভাষায় লেখা আছে, কি বলা হয়েছে, সমগ্র মহাদেশ বা মহাদেশের বেশ কিছু অংশ যখন হঠাৎ খাড়া হয়ে সমুদ্রপৃষ্ঠ থেকে 300 মিটারের বেশি উপরে উঠে আসে, মানে সমগ্র মহাদেশের যে অংশ উঠে আসে এবং সেটার উচ্চতা হতে হবে অবশ্যই 300 মিটারের বেশি, এবং উপরিভাগের উচ্চতার তারতম্য কম থাকে, তাকেই বলা হচ্ছে মহাদেশীয় মালভূমি। সমগ্র মহাদেশ বা মহাদেশের এক বিশাল অংশ মহীভাবক আলোড়নের ফলে উত্থিত হলে মহাদেশীয় মালভূমির সৃষ্টি হয়। এই ধরনের আলোড়ন অনেক বেশি পুরনো, তাই এই ভূভাগগুলিকে প্রাচীন শিল্ড অঞ্চলও বলা হয়। এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা বৈশিষ্ট্য, কিন্তু প্রাচীন শিল্ড অঞ্চল বলা হয়। মহাদেশীয় মালভূমির বৈশিষ্ট্যগুলো কী আছে একবার আমরা দেখে নেব। বৈশিষ্ট্য পড়লে আরও ভালো করে বুঝতে পারবে যে মহাদেশীয় মালভূমিটাকে কি বোঝানো হয়েছে। মালভূমিগুলি সমগ্র মহাদেশ বা মহাদেশের বেশিরভাগ অংশ নিয়ে গঠিত, অর্থাৎ মহাদেশীয় মালভূমি কিন্তু মহাদেশের বেশিরভাগ অংশ নিয়ে গঠিত হতে হবে, তাহলেই কিন্তু সেটা মহাদেশীয় মালভূমি। ওকে, মালভূমিগুলি বয়সে প্রাচীন, অর্থাৎ কি মালভূমিগুলি অনেকটা পুরনো হয়, অনেকটা আগে গঠিত হয়েছে এই মালভূমিগুলো। মালভূমিগুলি ক্ষয় প্রতিরোধকারী আগ্নেয় ও রূপান্তরিত শিলায় গঠিত, অর্থাৎ কি এই তোমার মহাদেশীয় মালভূমি কিন্তু ক্ষয় প্রতিরোধকারী, অর্থাৎ ক্ষয় কম হয় এরকম শিলা, অর্থাৎ আগ্নেয় শিলা বা রূপান্তরিত শিলা দিয়ে কিন্তু গঠিত হয়। মালভূমিগুলি ওই অংশের জলবায়ুর প্রভাব দেখা যায়, অর্থাৎ কোথাও এই মালভূমিগুলি বরফাবৃত, আবার কোথাও বালুকাময় আবৃত, অর্থাৎ এই মালভূমির কোনো কোনো অংশে বরফ জমে থাকতে দেখা যায়, আবার কোথাও কোথাও বালি দ্বারা পূর্ণ দেখা যায়। ঠিক আছে, এবার আমরা দেখে নেব এই মালভূমিগুলোর উদাহরণ কী আছে, অর্থাৎ কোথায় কোথায়
এই মালভূমিগুলো দেখতে পাওয়া যায় সেইটা আমরা দেখে নেব। আচ্ছা, এখানে দেওয়া আছে দেখো এই এই মালভূমিগুলো এই বলেছে দক্ষিণ আফ্রিকার মালভূমি আছে, পশ্চিম অস্ট্রেলিয়ার মালভূমি, আন্টার্কটিকা মালভূমি, গ্রিনল্যান্ডের মালভূমি। বোঝা গেল? তাহলে বুঝতেই পারছো আন্টার্কটিকা যে মালভূমিটা হবে সেটা কি বরফে ঢাকা। ওকে, বরফে ঢাকা। বুঝতেই পারছো যে এখানে আগেই বলা হয়েছে যে কিছু কিছু মালভূমি আছে যেগুলো বরফেও ঢাকা থাকে, আবার কি বলা হয়েছে যে বালুময় অর্থাৎ বালি দ্বারা সম্পূর্ণ থাকে। ঠিক আছে, দেখো তারপর আমরা চলে আসবো যে মালভূমির গুরুত্ব। এটাও কিন্তু ইম্পর্টেন্ট, এটাও প্রশ্ন দেয়, পরীক্ষায় প্রশ্ন দেয়, 3 অথবা 5-এর কিন্তু প্রশ্ন আসে। তো কী বলা হয়েছে মালভূমির গুরুত্ব মানে ইম্পর্টেন্স, তাই তো? মালভূমির গুরুত্ব বললে কি বোঝানো হবে? প্রথমেই দেখো পয়েন্ট দেওয়া আছে, যার বইয়ে যেই পয়েন্ট আছে সেই পয়েন্ট পড়বে। এই পয়েন্টগুলো তোমরাও তোমাদের যদি অন্য লেখকের বই হয় তোমরাও কিন্তু এই পয়েন্টগুলো কমন পেয়ে যাবে। বোঝা গেল? তো সুতরাং প্রত্যেকের টেক্সট বইটাকে আগে রিডিং করতে হবে। কি বলা হয়েছে? বৃষ্টির জলে পুষ্ট নদীর উৎসস্থল। তাহলে আমরা কি জানি? দেখো একটা জিনিস তোমাদের আমি একটু বোঝানোর চেষ্টা করবো, যেটা এতেও আগের পয়েন্টেও আমি বুঝিয়েছিলাম, আগের কোনো একটা পয়েন্টে, সেটা হচ্ছে কি ভূমির বিভিন্ন রূপ, তাই তো? তাহলে এইটা হচ্ছে পাহাড়, ভূমির এই রূপটাকে আমরা পাহাড় বলছি, এই অঞ্চলটাকে এটাকে আমরা মালভূমি বলছি, আর এইটাকে সমভূমি বলছি, তাই তো? তাহলে এই অঞ্চলের মধ্যে যদি ধরো সমভূমিতে যদি এরকম বৃষ্টিপাত হয় তাহলে জলরাশি কী হবে? এক জায়গায় এরকম জমা হয়ে যাবে, তাই তো? কারণ এতে কোনো দিকে ঢাল নেই, তাই জলটা গড়িয়ে যেতে পারবে না, এক জায়গায় জমা হয়ে একটা জলাশয় তৈরি হতে পারে বড় জোর, বা শোক করে ভৌমজল স্তরের সঙ্গে যুক্ত হতে পারে, তাই তো? এই হচ্ছে ব্যাপার, মানে বা এক জায়গায় জমা হয়ে একটা জলাশয় তৈরি করবে। ওকে, এটা হচ্ছে কি তোমার কি সমভূমিতেই সম্ভব। তার কারণ কি? সমভূমিতে কোনো ঢাল নেই। সমভূমি ছাড়া এই যে পাহাড় বা পর্বত আছে, এই যে পর্বতে যদি বৃষ্টিপাত হয় বা পাহাড়ে যদি বৃষ্টিপাত হয় তাহলে কি বৃষ্টির জল এই ঢাল বরাবর কি ক্রমশ বয়ে চলবে নিচের দিকে, এই ঢাল বরাবর ক্রমশ এরকম বয়ে চলবে, এটাই হচ্ছে নদী, তাই তো? তাহলে পর্বতে বৃষ্টি হলে সেখান থেকে নদী উৎপন্ন হতে পারে, বা পর্বতে এই যে বরফ জমে আছে, ঠিক আছে, বরফের যে জল, বরফ গলা জল, সেখান থেকেও নদী উৎপন্ন হতে পারে, তাই তো? এবং এরপরে আসছে কি মালভূমিও দেখো এরকম কিন্তু খাড়া ঢাল আছে, নিচু পরিমাণ হলেও কিন্তু ঢাল। তাই এখানে যদি এরকম বৃষ্টিপাত হয় তাহলে বৃষ্টিপাত হলে এখান থেকেও তো নদী উৎপন্ন হতে পারে, তাই কি না? কারণ মালভূমিতে তো আর বরফ নেই, মালভূমিতে তো এরকম বরফ জমে থাকবে না, মালভূমিতে বরফ নেই, মালভূমিতে কী আছে? বৃষ্টিপাতটা হয়, পর্বতে বৃষ্টিপাত হয় প্লাস বরফও আছে, তাই পর্বত থেকে কিন্তু দু ধরনের নদী উৎপন্ন হতে পারে। পর্বত থেকে বৃষ্টির জলেও নদী উৎপন্ন হতে পারে, আবার বরফ গলা জলেও কিন্তু উৎপন্ন নদী হতে পারে। কিন্তু মালভূমিতে এখানে তো বরফের কোনো সিস্টেমই নেই, এখানে বৃষ্টিপাত, তাহলে এখান থেকে যে বৃষ্টিপাতটা হবে, বৃষ্টিপাতের জল কি গড়িয়ে আসবে, তাহলে পাতের জল দ্বারা পুষ্ট কি মালভূমি নদীতে দেখতে পাওয়া যায়, তাই তো? এই পয়েন্টটা এখানে দেওয়া হয়েছে, কি পয়েন্ট বলা হয়েছে? যে বৃষ্টির জলে পুষ্ট নদীর উৎসস্থল, তাই তো? কারণ মালভূমিতে কিন্তু বৃষ্টি হলে মালভূমির ওই ঢাল বরাবর বৃষ্টির জলগুলো গড়িয়ে চলে এবং সেখান থেকে নদীগুলো কিন্তু উৎপন্ন হয়। অর্থাৎ আমরা যে ছোটোবেলা থেকে পড়ে আসছি নিত্যবহ অনিত্যবহ নদী, সেই অনিত্যবহ নদী অর্থাৎ শুধুমাত্র বৃষ্টির জলে পুষ্ট যে নদীগুলো, যেখানে শুধুমাত্র বর্ষাকালেই জল থাকে, সেই নদীগুলো কিন্তু এই মালভূমি থেকে উৎপন্ন হয়। এই গুরুত্বগুলো আমরা পেয়ে থাকি। জলবিদ্যুৎ উৎপাদনের উপযোগী। কি বলা হয়েছে? লাভাগঠিত মালভূমি ব্যাসল্ট শিলা দ্বারা গঠিত। এই মালভূমিগুলি ধাপের আকারে অবস্থান করায় ওই ধাপের ওপর দিয়ে নদী প্রবাহিত হওয়ার সময় জলের গতি বৃদ্ধি পায়। অর্থাৎ এই যে ধাপগুলো এক একটা ধাপ, উঁচু নিচু ধাপ, এই উঁচু নিচু ধাপ, এই ধাপের মধ্যে দিয়ে যখন নদীগুলো প্রবাহিত হয় নদীর গতিবেগ কিন্তু প্রবল বৃদ্ধি পায়, এবং সেই গতিবেগকে কাজে লাগিয়ে কিন্তু টারবাইন লাগিয়ে দেওয়া হয় এবং টারবাইনের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করা যায়। তাহলে এটা হচ্ছে মালভূমির একটা খুব ভালো গুরুত্ব। হ্যাঁ, তাহলে হচ্ছে খনিজের ভাণ্ডার। আমরা প্রত্যেকেই জানি মালভূমিকে কিন্তু খনিজের ভাণ্ডার বলা হয়, ঠিক আছে? যেমন ছোটনাগপুর মালভূমিকে বলা হয় খনিজের ভাণ্ডার, ঠিক আছে? এই যে খনিজের ভাণ্ডার, এটা মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট। তাহলে কি মালভূমির মধ্যে কিন্তু অনেক খনিজ পেয়ে থাকি। মালভূমি না থাকলে কিন্তু এই খনিজগুলো পাওয়াটা সম্ভব হতো না, ঠিক আছে? পৃথিবীর বেশিরভাগ মালভূমি কঠিন আগ্নেয় বা রূপান্তরিত শিলায় গঠিত, তাই এটি খনিজ সম্পদে সমৃদ্ধ। পর্বতবেষ্টিত মালভূমিগুলো মূলত পাললিক শিলায় সৃষ্ট হয়। এই মালভূমিগুলো জীবাশ্ম জ্বালানি ভাণ্ডার হিসাবে পাওয়া যায়। বোঝা গেল জীবাশ্ম জ্বালানি কি, ঠিক আছে? মালভূমিতে পাওয়া যায়। কাঠের প্রাপ্যতা, অর্থাৎ মালভূমিতে কিন্তু একাধিক গাছের অরণ্য দেখা যায়। যেরকম মালভূমিতে সাধারণত পর্ণমোচী বৃক্ষের অরণ্য দেখা যায়, অর্থাৎ পাতাঝরা বৃক্ষের গাছপালা দেখা যায় এখানে, পাতাঝরা বৃক্ষ। ওকে, তাহলে সেই গাছপালাগুলো কি কাঠ, অর্থাৎ সেই গাছপালার কাঠগুলো কি মানুষ সংগ্রহ করে জ্বালানি হিসাবেও ব্যবহার করে, বা পর্ণমোচী বৃক্ষ বলতে কিন্তু অনেক গাছপালাকে বোঝায়। পর্ণমোচী বৃক্ষের মধ্যে শাল, সেগুন
এগুলো কিন্তু পড়ে। খুব গুরুত্বপূর্ণ যে কার্ডগুলো, যেগুলো মানুষের আসবাবপত্র, দৈনন্দিন জীবন আসবাবপত্র নির্মাণেও কিন্তু সাহায্য করে। ঠিক আছে, নির্মাণ কার্য এটা হয়ে গেল। এবার হচ্ছে নির্মাণ কার্য। মালভূমি অঞ্চলে পাহাড়গুলিকে ডিনামাইটের সাহায্যে ফাটিয়ে নানা ধরনের নির্মাণ কার্য করা হয়। অর্থাৎ কি, পাহাড়গুলিকে, অর্থাৎ মালভূমি অঞ্চলে যে ছোট ছোট পাহাড় আছে, মালভূমি অঞ্চলে যে মালভূমি অঞ্চল, এখানে যে অনুচ্চ যে পাহাড়গুলো আছে, এই পাহাড়ের এতে কি করা হয়, পাহাড়ের ধারে ডিনামাইট ফাটানো হয়, মানে বোম যাকে বলা, বাংলা ভাষায় বোম বলা হয়। এই পাহাড়ের গড়ে কী হয়, বোম ফাটানো হয়। বোম ফাটালে পাহাড়ের কিছুটা অংশ কি ভেঙে নিচের দিকে পড়ে যায়, কিছুটা অংশ ভেঙে নিচের দিকে পড়ে যায়। ঠিক আছে, কিছুটা বড় চাঁই এরকম নিচের দিকে পড়ে যায়। এই বড় টুকরোটাকে কি হয়, ক্রেনে করে বা বিভিন্ন গাড়ির মাধ্যমে ফ্যাক্টরিতে নিয়ে যাওয়া হয়। এই বড় টুকরোকে তখন কেটে কেটে ছোট্ট করা হয়, এরকম ছোট ছোট টুকরো পরিণত করা হয়। ঠিক আছে, সেই টুকরোগুলো কি আমাদের দৈনন্দিন জীবনে কাজে লাগে। যেমন ট্রেন লাইনের ওপর কি ব্যাসল্ট, ছোট ছোট কালো পাথর ফেলা থাকে, তাই তো? সেগুলো কোথা থেকে, সব এখান থেকে উৎপত্তি, এখান থেকে ভেঙে নিয়ে এসে কাজ করা হয়। বা স্টোন চিপ বলি আমরা, আমাদের বাড়িঘর নির্মাণে কাজে লাগে, বা রাস্তা তৈরিতে কাজে লাগে। পিচের যে রাস্তা কালো, আমাদের যে ন্যাশনাল হাইওয়ে NH-117, এই সমস্ত যে রোডগুলো সব কিন্তু এই টুকরো করে সেগুলো থেকে নির্মাণ করা হয়। ঠিক আছে, তো সেখান থেকে নির্মাণ সহায়ক আমরা বলতে পারি। তারপরে বলেছে যে কৃষি সহায়ক বলতে কী বোঝা হয়েছে, দেখো বলেছে মালভূমিগুলি সমভূমির মতো কৃষিতে খুব উন্নত না হলেও এখানকার মৃত্তিকা কৃষিজে সমৃদ্ধ হওয়ায় জলসেচের সাহায্যে এখানে গম ও বার্লি চাষবাস করা হয়। গম তো তোমরা প্রত্যেকে চেনো। গম কি, গম থেকে আটা ময়দা তৈরি হচ্ছে। আর বার্লি জিনিসটাকে আমি একটু ছোট্ট করে বলে দিই। বার্লি হচ্ছে, তোমরা হয়তো নিউ জেনারেশনের ছাত্রছাত্রী তো নাও জানতে পারো, বার্লি কিন্তু আগে করে মানুষও খেত। ঠিক আছে, বার্লি জিনিসটা দুধের মতো ওরকম খাওয়া হতো আগে করে। তখন মানুষ হতদরিদ্র ছিল, দুধ কেনার পয়সা ছিল না, তখন কিন্তু বার্লি খাওয়া হতো। এখন সাধারণত গবাদি পশুদের খাওয়ানো হয়, কিন্তু মানুষও খেয়ে থাকে। ঠিক আছে, সেই বার্লির চাষবাস করা হয়। ঠিক আছে, এবং জলসেচহীন অঞ্চলে জোয়ার বাজরা রাগি যাকে একত্রে মিলেট বলা হয়, সেগুলো চাষ করা হয়। সর্বোপরি মালভূমিতে কৃষ্ণ মৃত্তিকা তুলো চাষের জন্য বিখ্যাত, অর্থাৎ কালো মাটি তুলো চাষের জন্য আদর্শ, সেটা আমরা প্রত্যেকে জানি, তাই তো? এই হয়ে গেল ব্যাপার, এই হচ্ছে মালভূমির গুরুত্ব। আজকের ক্লাস এখানেই শেষ করছি। পরের ভিডিওতে আমরা সমভূমি নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো দেখা হচ্ছে পরের ক্লাসে। আজকের ক্লাস এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।